হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে আলোচনা করব খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। তোমাদের অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন চ্যাপ্টারটা আমি করিয়ে দিয়েছি। মেজারমেন্ট, সেখানে অ্যাসেসমেন্ট ফর অফ অ্যাস কি ধরনের অ্যাসেসমেন্ট, ফর্মেটিভ, সামেটিভ, সিসি করিয়ে দিয়েছি। তো আজকে একটা ছোট্ট টপিক তোমাদের করাবো, যেখানে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের যে ভাগগুলো বা কোয়ালিটেটিভ কিছু মেথড থাকে, যেখানে তোমাদের পোর্টফোলিও কি, চেক লিস্ট কি, রেটিং স্কিল কি, কিউমুলেটিভ রেকর্ড কি, অ্যানেকডোটাল রেকর্ড কি, এই সব নিয়ে কিন্তু আলোচনা করব। খুব হেল্পফুল একটা ক্লাস হতে চলেছে, কেননা এই চ্যাপ্টার থেকে বা এই পার্টিকুলার অ্যাসেসমেন্টের এই পার্টটা থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে। বিগত বছরে যদি সিটেটের প্রশ্ন দেখো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে চলো শুরু করে দিই, আর কিসের অপেক্ষা, আমাদের আজকের ক্লাস। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না। চলো স্টার্ট করছি। দেখো, প্রথমেই এখানে আমি তোমাদের লিখে দিয়েছি কিছু মেথডস অফ অ্যাসেসমেন্ট। এগুলোকে আমরা, দেখো আমি তোমাদের 5টা লিখেছি, যেখানে কি আছে, পোর্টফোলিও আছে, চেক লিস্ট আছে, রেটিং স্কেল আছে, অ্যানেকডোটাল রেকর্ড আছে এবং কিউমুলেটিভ রেকর্ড আছে। বেসিক্যালি এগুলো কিন্তু কোয়ালিটেটিভ মেথড। কোয়ালিটেটিভ মেথড দেখো দু টাইপের হয়, একটা হচ্ছে কোয়ালিটেটিভ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ মানে কি, যেখানে ধরো কোনো বাচ্চার র্যাঙ্কিং, সে কত নম্বর পেলো পরীক্ষায়, রিটিন ডকুমেন্টস যেগুলো, সেটাকে তো আমরা কোয়ান্টিটেটিভ মেথড বলতে পারি, যেটা তোমাদের রিটিন পরীক্ষার মাধ্যমে হয়। আর কোয়ালিটেটিভ মেথড মানে কি, দেখো কোয়ালিটেটিভ মেথড মানে কি, যেখানে বাচ্চা ধরো রুচি, তার প্রবৃত্তি, তার ইচ্ছে, তার আগ্রহ, তার ব্যবহার, এই সব কিছু কিন্তু মেজারমেন্ট করা হয় এই কোয়ালিটেটিভ মেথডে। তো বেসিক্যালি এটা কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মধ্যেই পড়ে। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট মানে কি, যেটা তোমাদের গঠনগত মূল্যায়ন, অর্থাৎ পাঠ চলাকালীন, শিক্ষাবর্ষ চলাকালীন যে মূল্যায়নটা করা হয় সেটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। তো এগুলোকে আমরা কিন্তু এক একটা টুল বলতে পারি টিচিং এর ক্ষেত্রে। চলো এবারে একে একে আমরা সব কিছু জেনে নেবো। দেখো, প্রথমেই যেটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও ব্যাপারটা কি, এটা আমরা বলতে পারি একটা সিস্টেমেটিক কালেকশন অফ স্টুডেন্টস ওয়ার্ক। কি ধরনের ওয়ার্ক, দেখো বেসিক্যালি ধরো একটা স্টুডেন্ট, এটা কিন্তু টিচার বা স্টুডেন্ট যে কেউ করতে পারে। বেসিক্যালি প্রাইমারির ক্ষেত্রে আমরা বলতে পারি টিচার করে, কিন্তু আপার প্রাইমারি বা সেকেন্ডারির ক্ষেত্রে আমরা বলতে পারি স্টুডেন্ট কিন্তু নিজের পোর্টফোলিও নিজেরাই বানাতে পারে। তো কি ধরনের ওয়ার্ক এখানে আমরা বলতে পারি, ধরো কোনো একটা স্টুডেন্ট ভালো টেস্ট দিয়েছে, বা কোনো পরীক্ষায় সে ভালো নম্বর পেয়েছে, বা কোনো একটা প্রজেক্ট সে হয়তো খুব ভালো করেছে, বা আমরা বলতে পারি ধরো কোনো একটা মডেল সে তৈরি করেছে, খুব ভালো মডেল তৈরি করেছে। তো এই ধরনের ভালো ভালো কাজগুলোকে সে রিটেন ডকুমেন্ট করে রাখছে, যে পার্টিকুলার এই তারিখে এত দিনে এই দিনটাতে আমি কিন্তু এই ভালো কাজটা করেছিলাম। তো টিচার বা স্টুডেন্ট যে কেউ কিন্তু এই রিটেন ডকুমেন্টটা তৈরি করতে পারে। তো একটা সিস্টেমেটিক কালেকশন হয় এটা। তো এটাকেই আমরা কি বলতে পারি, পোর্টফোলিও বলতে পারি। তো আশা করি তোমাদের পোর্টফোলিও ক্লিয়ার হয়েছে। তাহলে পোর্টফোলিও সম্পর্কে কি বললাম, যেখানে কি স্টুডেন্টদের যে কাজগুলো, ভালো ভালো গুড ওয়ার্ক, যেগুলো কোনো হয়তো ভালো জিনিস তার জীবনে ঘটেছে, সেটা কিন্তু সে বেসিক্যালি এখানে লিখে রাখতে পারে রিটেন ডকুমেন্টের মাধ্যমে। তো এটাই হয়েছে যে তোমাদের পোর্টফোলিও। এরপরে চলে যাচ্ছি তোমাদের নেক্সট যে মেথডটাই, সেটা হচ্ছে চেক লিস্ট। চেক লিস্ট বেসিক্যালি কি হয়, ইএসআর নোতে হয়। কি ধরনের হয়, এখানে টিচার কি করে, অবজারভেশন করে। এখানে টিচার কি করে, অবজারভেশন করে। অবজারভেশন মানে কি, পর্যবেক্ষণ করে, এবং সেটা তোমাদের কি বললাম, ইএসআর নোতে হয়। ধরো এরকম করে তোমাদের চেক লিস্ট তৈরি করা হয়। চেক লিস্ট তৈরি করা হয়, ধরো পার্টিকুলার একটা কোনো ক্লাস চলছে, ধরো ড্রয়িং এর ক্লাস চলছে। তো ড্রয়িং এর ক্লাসে প্রথমে টিচার দেখলেন যে যে কালারগুলো, সেই কালার যে বক্স, সেই বক্সটা সবাই এনেছে কিনা, বা পার্টিকুলার কোনো স্টুডেন্টের কালার বক্সটা সে এনেছে কিনা। যদি আনে সে সেক্ষেত্রে কি করবো, ইয়েস দেবো, আর যদি না আনে তো সেক্ষেত্রে আমরা কি করবো, নো দেবো। ধরো আর যে ড্রয়িং এর ক্ষেত্রে যে ইকুইপমেন্ট গুলো লাগে, কোনো ইকুইপমেন্ট হয়তো যেগুলো লাগে, সেটা স্টুডেন্ট এনেছে কিনা, যদি সে আনে সেক্ষেত্রে ইয়েস দেবো, এবং যদি সে না আনে তো সেক্ষেত্রে নো দেবো। বা ধরো আমি বলতে পারি সে ক্লাসে অ্যাটেন্টিভ কিনা, ক্লাসে সে মনোযোগ দিয়েছে কিনা। তো সেক্ষেত্রে যদি তার মনোযোগ থাকে সেক্ষেত্রে আমরা কি করবো, ইয়েস দেবো, আর যদি না হয় সেক্ষেত্রে আমরা নো দেবো। সো বেসিক্যালি তোমাদের চেক লিস্ট কি হয়, এই ইয়েস আর নোতে করা হয়ে থাকে। সেখানে টিচার কি করেন, অবজারভেশন করেন, এবং এভাবে ইয়েস আর নোতে কিন্তু মার্কিং করে থাকেন। তো এটাকেই আমরা কি বলে থাকি, চেক লিস্ট বলে থাকি। এরপরে দেখো আসছি রেটিং স্কেলে। রেটিং স্কেলটাও কিন্তু এইরকমই হয়ে থাকে। এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিউমেরিক্যাল। নিউমেরিক্যাল মানে কি, যেখানে নম্বর দিয়ে বিভাজন করা হয়। যেমন আমি বলতে পারি নিউমেরিক্যালের ক্ষেত্রে কি হয়, 1 2 3 4। আর গ্রাফিকের ক্ষেত্রে কি হয়, যেমন বলতে পারি গুড লিখছে হয়তো টিচার, বা ভেরি গুড বলতে পারেন, বা এক্সিলেন্ট বলতে পারেন। তো এটাও কিন্তু অনেকটা চেক লিস্টের মতো। এখানে টিচার কি করছেন, অবজারভেশন করেন। টিচার কি করেন, অবজারভেশন করেন। ওকে, অবজারভেশন অবজারভেশন করেন, এবং তিনি কি গ্রাফিক্যাল হলে যে কোনো একটা করতে পারেন, হয়তো তিনি গ্রাফিক্যাল করতে পারেন, বা তিনি কি করতে পারেন, নিউমেরিক্যাল করতে পারেন। ধরো এরকম করে রেটিং তাকে করা হচ্ছে। রেটিং মানে কি, বেসিক্যালি রেট করা, তাই তো। তো 1 2 3 4 এরকম করে তিনি রেট করতে পারেন। ধরো এই ধরনের তুমি ড্রয়িং ক্লাসে আমি তোমাদের এক্সাম্পলটা দিচ্ছি। প্রথমে বাচ্চারা ইউনিফর্ম পরে এসেছে কিনা, বা তার ইউনিফর্মটা পরিষ্কার আছে কিনা। তো
তো যদি তার ইউনিফর্ম নোংরা থাকে বা ধরো ক্লিন না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো তিনি 1 নম্বর দিলেন। তার ধরো ড্রয়িং এর যে কালার বক্সটা ঠিকঠাক আছে কিনা বা সে সবকিছু নিয়ে আসতে পেরেছে কিনা, যদি সব ঠিকঠাক থাকে তাহলে তাকে তিনি 3 দিলেন। বা তিনি ক্লাসে কতটা অ্যাটেন্টিভ কিনা, মনোযোগ আছে কিনা, তো তার জন্য তিনি নম্বর দিলেন। যদি ধরো এখানে আমি বললাম তোমাদের নিউমেরিক্যাল, এবার ধরো গ্রাফিকের মধ্যে হলে তিনি হয়তো এখানে গুড দিতে পারেন, এখানে হয়তো গুড দেয়া হলো, এখানে ধরো ভেরি গুড দেয়া হলো, ওকে ভেরি গুড দেয়া হলো, এখানে এক্সিলেন্ট দেয়া হলো। তো এইরকম ভাবে কিন্তু তিনি নাম্বারিং করতে পারেন, নিউমেরিক্যালি বা গ্রাফিক্যালি দুটোতেই তিনি করতে পারেন। তো এটা হয়ে গেল তোমাদের রেটিং স্কেল। সো আশা করি ক্লিয়ার হয়েছে। তো এবার দেখো রেটিং স্কেলে তিনি কিন্তু ইমোজিও দিতে পারেন বিভিন্ন রকমের। ধরো ইউনিফর্মের ক্ষেত্রে এরকম তিনি হয়তো ঠিকঠাক তার পোশাক নেই, তিনি হয়তো একটা ইমোজি দিলেন। ধরো কালার বক্স তার ঠিকঠাক আছে বা সে ক্লাসে হয়তো খুব মনোযোগী ছিল, তো সেক্ষেত্রে হয়তো তিনি 4টে ইমোজি দিলেন। এরকম ইমোজির মাধ্যমে কিন্তু তিনি তার মানে রেটিংটা করতে পারেন। ওকে, তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর চলে আসছি অ্যানেকডোটাল রেকর্ড এবং কিউমুলেটিভ রেকর্ড। দেখো অ্যানেকডোটাল রেকর্ড আর কিউমুলেটিভ রেকর্ডের মধ্যে কিন্তু খুব গুলিয়ে যায়, ঠিক আছে? এই জায়গাটা থেকে তোমাদের প্রশ্ন থাকে এবং অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে ম্যাডাম অ্যানেকডোটাল রেকর্ড আর কিউমুলেটিভ রেকর্ডের মধ্যে পার্থক্য কি। তো আজকে তোমাদের সমস্ত কনসেপ্ট আমি ক্লিয়ার করে দেবো যে অ্যানেকডোটাল রেকর্ড কি আর কিউমুলেটিভ রেকর্ড কি। দেখো ক্লাসটা হয়তো খুব ছোট, কিন্তু যে টপিকটা আমি পড়াচ্ছি সেই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই মন দিয়ে শুনবে। দেখো অ্যানেকডোটাল রেকর্ড মানে কি, কোনো পার্টিকুলার ইভেন্ট, তার জীবনের কোনো ঘটনা, সেই জীবনের কোনো ঘটনাকে নথিবদ্ধ করে রাখা। এটা কিন্তু বেসিক্যালি টিচার করে থাকেন, কোনো স্টুডেন্ট কিন্তু করে না। ধরো কোনো একদিন ক্লাসে কোনো একটা স্টুডেন্ট সে হয়তো অ্যাবসেন্ট মাইন্ডেড, কোনো কারণে অ্যাবসেন্ট মাইন্ডেড, 4-5 দিন ধরে সে হয়তো অ্যাবসেন্ট মাইন্ডেড। তো টিচার কি করছেন, প্রথমে তার নাম লিখছেন, এরকম নেম লিখছেন, প্রথমে তার স্কুলের নাম লিখছেন, স্কুল বা বাচ্চাটার নাম, তারপরে হয়তো রোল নম্বর লিখলেন, তারপরে কি নাম্বারিং লিখলেন, রোল নাম্বার লিখলেন, তারপরে তার কি করলেন না পার্টিকুলার সেই দিনের নাম লিখলেন, কত তারিখে হয়তো হচ্ছে সেটা, তাহলে 14 বা 15 তারিখে হচ্ছে। তো তারপরে সেই কি করলেন না সেই যে পার্টিকুলার ইভেন্ট সম্পর্কে লিখে রাখলেন, ঠিক আছে? যে স্কুলের নাম কি, বাচ্চাটার নাম কি, ধরো এক্স বাচ্চাটার নাম, তার রোল নাম্বার হয়তো 5, পার্টিকুলার দিন হয়তো 15 তারিখ বা 16 তারিখে এই ইভেন্টটা ঘটেছিল। সো এরকম ভাবে সেই ইভেন্টটা কিন্তু এরকম ভাবে লিখে রাখতে পারেন। এটা কিন্তু পার্টিকুলার ইভেন্ট, কোনো একটা দিনের পার্টিকুলার ইভেন্টে ধরো 4-5 দিন ধরে, যেটা তোমাদের বললাম যে 4-5 দিন ধরে বাচ্চাটা হয়তো অ্যাবসেন্ট মাইন্ডেড, কি কারণে অ্যাবসেন্ট মাইন্ডেড সেই ইভেন্টটা কিন্তু এখানে লিখে রাখবে। এবং এই যে তোমাদের অ্যানেকডোটাল রেকর্ড, এর পরে কিন্তু টিচার একটা সাজেশন দেবেন যে এই ধরনের যে তার সমস্যা হচ্ছে সেই সমস্যাটাকে কিভাবে দূরীভূত করা যায়। তো শেষে কিন্তু তার একটা সাজেশন থাকবে এবং তিনি সিগনেচার করবেন। তো এটাই হচ্ছে তোমাদের অ্যানেকডোটাল রেকর্ড, যেখানে কি পার্টিকুলার কোনো স্টুডেন্টের পার্টিকুলার কোনো ইভেন্ট, তার জীবনের কোনো ঘটনা, কোনো খারাপ ঘটনা বা হোক বা ভালো ঘটনা হোক, সেই ঘটনা কিন্তু তিনি নথিবদ্ধ করে রাখবেন। ওকে, তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে চলে যাচ্ছি তোমাদের কিউমুলেটিভ রেকর্ডে। দেখো কিউমুলেটিভ মানে কি, যেখানে সমস্ত ইভেন্ট তার নথিবদ্ধ থাকবে। যেমন ধরো একটা স্কুলে কোনো একটা বাচ্চা, ধরো এক্স নামের কোনো একটা বাচ্চা, তার হিস্ট্রি কি, তার ব্যাকগ্রাউন্ড কি, সে কোথা থেকে এসেছে, সব কিছু কিন্তু তার নথিবদ্ধ থাকবে। বা তার যে আমরা বলতে পারি ধরো তার একাডেমিক যে কোয়ালিফিকেশন, একটা স্কুলে দেখবে কি হয়, বা তার কতগুলো ভাই বোন রয়েছে, তার বাবা কি কাজ করে, তার মা কি কাজ করে, সমস্ত কিছু কিন্তু দেখবে কি হয় একটা স্কুলে সমস্ত কিছু নথিবদ্ধ থাকে। তো এটাই হচ্ছে তোমাদের কিউমুলেটিভ রেকর্ড। তাহলে আরেকবার তোমাদের আমি একটু রিক্যাপ দিয়ে দিচ্ছি আজকের ক্লাসে আমি কি পড়ালাম তোমাদের। প্রথমেই বললাম তোমাদের কিছু কোয়ালিটেটিভ কিছু মেথড সম্পর্কে, যেখানে কি বাচ্চার রুচি, বাচ্চার আগ্রহ, তার ইচ্ছা, তার মনোভাব, তার ব্যবহার, এই সব কিছু নথিবদ্ধ করে রাখা হয়। ওকে, তো বেসিক্যালি এগুলো বাচ্চার গুণকে মেজারমেন্ট করে। প্রথমেই আমি তোমাদের পোর্টফোলিওর কথা বলেছিলাম। পোর্টফোলিও মানে কি, যেখানে বাচ্চার যে সিস্টেমেটিক কালেকশন অফ ওয়ার্ক, তার কোনো ভালো কাজ, সে হয়তো কোনো প্রজেক্ট করেছে, কোনো একটা অ্যাক্টিভিটিতে ভালো পারফরমেন্স করেছে, কোনো একটা টেস্টে সে হয়তো ভালো পারফরমেন্স করেছে, সেই সব কিছু কিন্তু নথিবদ্ধ থাকে। এটা বেসিক্যালি টিচার এবং স্টুডেন্ট কিন্তু দুজনেই করতে পারে। প্রাইমারির ক্ষেত্রে টিচার করে এবং আপার প্রাইমারি বা সেকেন্ডারির ক্ষেত্রে কিন্তু কি হয়, স্টুডেন্ট নিজেই করতে পারে। ওকে, তো এটা হয়ে গেল তোমাদের পোর্টফোলিও। এবং চেকলিস্ট তোমাদের কি বলেছিলাম, এখানে ইয়েস আর নোতে হয়। ধরো কোনো একটা পার্টিকুলার ক্লাস চলছে, আর্ট অ্যান্ড ক্রাফটের ক্লাস চলছে, তো সেখানে ইয়েস বা নো। যদি বাচ্চার জামা কাপড় পরিষ্কার থাকে তো সেক্ষেত্রে টিচার ইয়েস দেবেন, যদি জামা কাপড় পরিষ্কার না থাকে সেক্ষেত্রে তিনি নো দেবেন। তাহলে সে মানে অ্যাবসেন্ট মাইন্ডেড কিনা, সেটা যদি সে অ্যাবসেন্ট মাইন্ডেড হয় তাহলে তিনি ইয়েস দেবেন, যদি না হয় তাহলে তিনি নো দেবেন। কতটা অ্যাটেন্ডিভ ছিল ক্লাসে সেই সমস্ত কিন্তু রেকর্ড তিনি রাখবেন, ইয়েস আর নোতে পার্টিকুলারলি। এরপরে কি আছে, রেটিং স্কেল। বেসিক্যালি এখানে কি হয়, রেটিং করা হয়, বাচ্চাকে রেট করা হয় 1, 2, 3, 4 বা ভেরি গুড, এক্সিলেন্ট, এরকম ভাবে কিন্তু তাকে রেটিং করা হয়, বা তাকে ইমোজির মাধ্যমে কিন্তু দেওয়া হয় যে কতটা তার পারফরমেন্স হয়েছে। এরপরে আসছি অ্যানেকডোটাল রেকর্ড আর কিউমুলেটিভ রেকর্ড। অ্যানেকডোটাল রেকর্ড মানে কি, যেখানে জীবনের কোনো
পার্টিকুলার ইভেন্ট রাখা হয়, মানে নথিবদ্ধ করে রাখা হয়, যেখানে ধরো কোনো একটা বাচ্চার জীবনে কোনো একটা খারাপ কোনো ঘটনা ঘটেছে, ধরো তার বাবা মারা গেছে বা মা মারা গেছে, সেই জন্য সে হয়তো খুব অ্যাবসেন্ট মাইন্ডেড আছে 4-5 দিন ধরে। তো সেই ধরনের কোনো ঘটনা, পার্টিকুলার ঘটনা তার জীবনের সঙ্গে জড়িত, সেটা কিন্তু নথিবদ্ধ করে রাখা হয়। আর কিউমুলেটিভ রেকর্ড মানে কি, যেখানে সমস্ত ইনফরমেশন তার জীবনের, তার হিস্ট্রি কি, তার ব্যাকগ্রাউন্ড কি, সে কোথা থেকে এসছে, তার বাড়ি কোথায়, তার ঠিকানা কি, সে তার একাডেমিক কোয়ালিফিকেশন কি, কোন পরীক্ষায় সে কত নম্বর পেয়েছিল, তার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, তার কতটা ডেভেলপমেন্ট হয়েছে, তার ক্লাসে পারফরমেন্স কেমন ছিল, কোন টিচার তাকে কেমনভাবে মানে মার্কিং করেছেন, সমস্ত কিন্তু এই কিউমুলেটিভ রেকর্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে। সো আশা করি তোমাদের এই ক্লাসটা সম্পর্কে আর কোনো রকম কোনো ডাউট নেই। তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারো যে ম্যাডাম এই পার্টিকুলার টপিকটা আমাকে বা এই পার্টিকুলার মেথডটা আমাকে বুঝিয়ে দিন, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো খুব ছোট্ট একটা ক্লাস, আবারও বলছি, যেটুকু তোমাদের পরীক্ষায় দরকার সেটুকু কিন্তু আমি তোমাদের করানোর চেষ্টা করেছি। আশা করি এইগুলো করলেই তোমাদের পরীক্ষায় আর কোনো রকম কোনো ডাউট কিন্তু থাকবে না, বা পরীক্ষায় যদি তোমাদের কোনো প্রশ্ন আসে তোমাদের কিন্তু আটকাবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি প্রত্যেকেই বলবো ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করতে থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। চেষ্টা করছি প্রতিদিন তোমাদের জন্য নিত্য নতুন কিছু করার, নিত্য নতুন কিছু প্রয়াস করার আমি চেষ্টা করছি। 24 তারিখ পরীক্ষা হবে এটা ভেবেই কিন্তু তোমরা প্রিপারেশনটাকে চালিয়ে যাও। ওকে, আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।